बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরু করার আগে আমি তোমাদের কাছে আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ মুস্তাক আহমদ খন্দকার, সহকারী প্রধান শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দুহাট, ঢাকা। তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইনের ক্লাস শুরু করছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের নবম অধ্যায়ের সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই আমাদের আলোচনায় আসে সম্পদ কি। মানুষের প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্য সম্পদ প্রয়োজন এবং এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের ব্যবহারের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিকভাবে কোনো না কোনো ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত তা জানা যাবে। আর এ থেকে জানা যাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে, আর শিল্প গড়ে ওঠা কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে এবং বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা কেন হয় তা আমরা জানতে পারব। এখন আমরা ভৌগোলিক কারণে আমাদের অর্থনৈতিক কার্যাবলীর প্রভাব পড়ে অনেক সময় দেখা যায়। যেমন শিল্পের গড়ে ওঠা কোনো কোনো নিয়ামকের উপরও নির্ভর করে এবং ভৌগোলিকের কারণের উপরও নির্ভর করে। এখন আমরা সম্পদের কথা, অর্থনৈতিক কার্যকলাপের কথা জানলাম, এখন সম্পদের ধারণা দেব। প্রথমে আমি সম্পদ কি, সম্পদের ধারণা দিয়ে তোমাদের আলোচনা করব। সম্পদ হচ্ছে যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থার ব্যবহার করা যায় তাই সম্পদ। পেট্রোলিয়াম এর ব্যবহার ও উত্তোলন জানার সঙ্গে সঙ্গে এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। অবস্থাগত কারণে কোনো ভূমির মূল্য কম বেশি হয়, তেমনি ব্যবহার জানার পর অপ্রয়োজনীয় বস্তুর প্রয়োজন হয়। এভাবেই কোনো বস্তু মূল্যবান সম্পদে পরিণত হয়। এক কথায় বস্তুর কার্যকারিতাই সম্পদ। এক কথায় কি বলা যায়? বস্তুর কার্যকারিতাই সম্পদ। এখন আমরা তোমাদের উদ্দেশ্যে আমি সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। সম্পদের শ্রেণী বিন্যাস। সম্পদের শ্রেণীবিন্যাস হচ্ছে সম্পদকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ ও অর্থনৈতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বিজ্ঞানীদের মতে অনবায়নযোগ্য সম্পদ খুব ধীরগতিতে সৃষ্টি হয় এবং তাদের সরবরাহের পরিমাণ সীমাবদ্ধ। অনেক সম্পদ আছে যেগুলো সময়ের উত্তরণে কোনোভাবেই প্রভাবিত হয় না, যেমন কয়লার মজুদ অথবা আকরিক ধাতু। আবার অনেক সম্পদ সময়ের উত্তরণে ধ্বংসপ্রাপ্ত হয়, যেমন চুয়ানোর মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের মজুদ হ্রাসপ্রাপ্ত হয়। নবায়নযোগ্য সম্পদ বলতে বোঝায় যে জাতীয় সম্পদ যা মূলত পূর্ণ সংগঠনশীল, কিন্তু সময়ের ব্যবধানে তারা বিশেষভাবে পরিবর্তনশীল। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জলবিদ্যুৎ। জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়। এরপরে আমি আসছি সম্পদ সংরক্ষণের উপায়।
উপায় নিয়ে কথা বলতে। সম্পদ সংরক্ষণের উপায়। সম্পদ সংরক্ষণের অর্থ প্রাকৃতিক সম্পদের এমন ব্যবহার যা ওই সম্পদ যথাসম্ভব অধিক সংখ্যক লোকের দীর্ঘ সময়ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে সহায়তা হয়। সংরক্ষণের ধারণার অপর নাম জীবনচারণ, শিক্ষা, মানবিক বৃত্তি, সত্যাচরণ, ন্যায়বিধান, সত্য অনুসন্ধান, কর্তব্যপরায়ণতা বা প্রকৃতির প্রতি ভালোবাসার অপর নাম সংরক্ষণ। অর্থনীতিবিদদের মতে সম্পদ সসীম নয়, অর্থনীতিবিদদের মতে সম্পদ অসীম নয়, সসীম। তাই সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি সম্ভবপর। পরিবেশসম্মত ব্যবস্থাপনাই উত্তম ব্যবস্থাপনা। অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে। একটা হলো অনবায়নযোগ্য। নবায়নযোগ্য হলো পুনরায় যেটা দিয়ে অন্য কিছু করা যায় সেটা নবায়নযোগ্য, আর অনবায়নযোগ্য যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে, যেমন তেল পোড়ানো হয়, তেল এর মাধ্যমে গাড়ি চলে, গাড়ি চললে তেল শেষ হয়ে যায়, এই সম্পদটা নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু নবায়নযোগ্য যে সম্পদ তা সৌরশক্তি, নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ, পানি বিদ্যুৎকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এছাড়া বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদ রূপে ব্যবহার করা যায়, এতে সম্পদের অপচয় কম হয়। আবর্জনা থেকে তেল উৎপাদন করে আবর্জনা বহনকারী গাড়ি চলছে। সৌর এবং মহাজাগতিক বিকিরণ ব্যতীত পৃথিবীর একটি ক্লোজ সিস্টেম, তাই সম্পদের বাছাইকরণের মাধ্যমে অর্থাৎ একের পরিবর্তে অন্যটির গুরুত্ব অনুধাবন সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব। অজৈব সারের প্রয়োগ প্রাথমিকভাবে ফলন বাড়ালেও পরবর্তীতে অধিক সারের প্রয়োগে জমির ক্ষতি সাধিত হয়। অজৈব সার, ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট, এইসব সারগুলো ব্যবহার করলে কি হয়, জমির উর্বরা শক্তি প্রাথমিকভাবে কি হয়, বৃদ্ধি পায়, কিন্তু পরবর্তীতে এই জমি ক্ষতি হয়ে থাকে। আচ্ছা, কৃষি মৃত্তিকা রক্ষার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন সুপান চাষ, শস্য আবর্তন। এছাড়া অকৃষি অঞ্চলে বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়। তাই বাংলাদেশের ভূমি, পানি, বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়া উচিত। এগুলো অপচয় রোধ করা গেলে আমাদের সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সম্পদ সংরক্ষণের সম্পদের ব্যবহার হ্রাস ও সম্পদের পুনর্ব্যবহার ও সম্পদের পুনর্নবায়ন, এই 3 পদ্ধতি ব্যবহার জরুরি। আচ্ছা, আমরা সম্পদের সংরক্ষণের উপায় জানলাম, এবার আমরা অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী কি? পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সম্পর্কে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশই অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। 1 নম্বর প্রথম
পর্যায়ের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যগুলি। অর্থনৈতিক কার্যাবলী। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। 2 নম্বর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। 3 তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এখন আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আসি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কী। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষি কার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। প্রকৃতির এই অবদান মানুষ পুরস্কার স্বরূপ গ্রহণ করে। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন, কৃষিকার্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাইলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রথম পর্যায়ের কার্যাবলী হচ্ছে গ্রামীণ পর্যায়ে যে কার্যাবলীগুলি সম্পাদন হয় সেগুলো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। 1 নম্বর কৃষিকাজ, যে কোনো ধরনের কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীতে পড়ে। পশুপালন, এটাও প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। মৎস্য চাষ করলে সেটাও প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এবং বন জঙ্গলে যে পশু শিকার করে জীবন নির্বাহ করে সেটাও প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ সহজ ভাষায় বললে প্রকৃতির সাথে মিলিয়ে যেই কার্যাবলী সম্পাদন হয় সাধারণত সেই কাজটাকে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী বলে। এবার আমরা আসছি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে মানুষ তার প্রথম পর্যায়ের কার্যাবলী দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, আকার পরিবর্তন করে, উপযোগিতা বৃদ্ধি করে, খনিজ লৌহ আকরিক উত্তোলন করে তা থেকে লোহা শলাকা, পেরেক, টিন, ইস্পাত ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য পরিণত করা হয়। রন্ধন কার্য থেকে আরম্ভ করে অত্যন্ত জটিল যন্ত্রপাতি প্রস্তুতকরণ সকল প্রকার কার্যই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ প্রথম পর্যায়ের কার্যাবলী থেকে আমরা যা পাই সেটা ক্ষুদ্র শিল্প হোক অথবা বৃহৎ শিল্প হোক, শিল্প কারখানায় প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী থেকে প্রাপ্ত সম্পদ কাজে লাগিয়ে সেটার আকার পরিবর্তন করে এবং ব্যবহারের উপযোগিতা বৃদ্ধি করে যেটা করা হয় সেটা হলো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এবং রন্ধন কার্য থেকে আরম্ভ করে অত্যন্ত জটিল যন্ত্রপাতি প্রস্তুতকরণ এই প্রকার কার্যাবলী দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসছি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী কি। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী মানুষ উৎপাদন কার্য ব্যতীত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যবলী থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে সেবা কার্য সম্পাদন করে। কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্বৃত্তাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ওই বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এটা সম্ভবপর হতে পারে ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদির মাধ্যমে। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, এজেন্ট, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসক, নার্স, আইনজীবী, ধোপা, নাপিত, রিক্সাচালক, ঠেলাগাড়িওয়ালা প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টির কার্যবলী তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর অন্তর্গত। এখন আমরা আসি তৃতীয় পর্যায়ের। তৃতীয় পর্যায়ের কার্যবলীটা হচ্ছে অনেক ক্ষেত্রেই সেবামূলক। যেমন একটা পণ্য সামগ্রী প্রথম পর্যায়ের কার্যবলী থেকে যেটা আসলো সেটা বাজারজাতকরণের জন্য। বাজারজাত করলে সেটা দোকানদার দোকানে সেই দ্রব্যটা বিক্রি করে এবং অন্য লোক সেটা গ্রহণ করে। এই যে দোকানদার পাইকারি বিক্রি করলো, এই পাইকারি বিক্রেতা যে বিক্রি করলো খুচরা বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো, এটিও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী। খুচরা বিক্রেতা কি করলো? ভোক্তা যে গ্রহণ করে তার কাছে এই দ্রব্যটা বিক্রি করলো, এটাও কি পড়ে? তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর মধ্যে পড়ে। ফেরিওয়ালা কি করে? বাড়ি বাড়ি গিয়ে তার পণ্যদ্রব্য বিক্রি করে এবং যারা ভোক্তা তারা ফেরিওয়ালার কাছ থেকে এই দ্রব্য সামগ্রী সংগ্রহ করে সে গ্রহণ করে থাকে। এই ফেরিওয়ালার যে কার্যবলীটা সেটাও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী। তারপরে বড় বড় ব্যবসার মধ্যে এজেন্ট থাকে, তারাও এই ব্যবসার কাজে জড়িত হয়। ব্যাংকাররা কি করে? অর্থ সম্পদ ব্যাংকের মাধ্যমে গ্রহণ করে আবার কি করে? প্রদান করে থাকে। অর্থাৎ তারা টাকা লেনদেন করে, এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই সংগৃহীত টাকা আবার আরেক শ্রেণীর লোকের কাছে দেয়। সুতরাং এই ব্যাংকাররাও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর মধ্যে পড়ে। তারপরে শিক্ষকরা শিক্ষাদান করে, এটা সেবামূলক কাজ। এটা শিক্ষকতা একটা ব্রত, এটা শুধু পেশা নয়, এটা ব্রত হিসাবে গণ্য করা হয়। সুতরাং শিক্ষকদের যে এই কাজটা, এই পেশাটা, সেটা ব্রত, সেটা সেবামূলক কাজ, সেই কাজটা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর সাথে পর্যায়ে পড়ে। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলীর সাথে চিকিৎসক যারা চিকিৎসা কার্য সম্পাদন করে থাকে, চিকিৎসা কার্য সম্পাদন করার ফলে তারা মানুষকে চিকিৎসার মাধ্যমে সেবা দেয়, এইটা সেবামূলক কার্য। এই সেবামূলক কার্য হলো তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী। তারপরে নার্সরাও চিকিৎসকদেরকে সহযোগিতা করে, সেটাও তৃতীয় পর্যায়ের কার্যবলী। আইনজীবী বাদী এবং বিবাদীকে তার সপক্ষে যুক্তিতর্কের মাধ্যমে তার বিষয়বস্তু সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, সেই জন্য এটাও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী। ধোপা কী করে? ধোপা মানুষের কাপড় চোপড় ধুয়ে ইস্ত্রি দেয়। তো ধোপার এই কার্যকরী কাজটাও তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যবলীতে পড়ে। একইভাবে নাপিত মানুষের চুল কেটে তার কার্যনির্বাহী করে, এটাও তৃতীয় পর্যায়ের কার্যবলী। রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক এবং অন্যান্য যানবাহন যারা চালনা করে সেটাও তৃতীয় পর্যায়ের কার্যবলী। অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন যানবাহন ব্যবহার করে, সেটা আকাশপথে হতে পারে, স্থলপথে হতে পারে, জলপথে হতে পারে। এই প্রত্যেকটা কাজই তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সম্পদ ও অর্থনৈতিক কার্যবলী থেকে
কয়েকটা বিষয়ে আলোচনা করলাম। তার মধ্যে সম্পদের ধারণা দিলাম, সম্পদের শ্রেণীবিন্যাস করলাম, সম্পদের সংরক্ষণ নিয়ে আলোচনা করলাম এবং অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলীর যে তিনটা ভাগ, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা এই পাঠ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। এই করোনাকালীন মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমাদের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এবং তোমাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।